আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমন্ত্রণ সকালের বাংলাদেশে। দেশ কিংবা দেশের বাইরে যে প্রান্ত থেকে এই দিবসে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, সম্ভাবনাময় আরও একটি নতুন দিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সকালের বাংলাদেশে আজকের আয়োজনে আমি জুলহাস জুবায়ের আছি, আর আপনারা খুব স্বাভাবিকভাবেই যে প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন, চমৎকার একটি দিনের শুরু হোক প্রত্যাশা এমনটাই থাকবে। এবং সেই সাথে আজ যাদের বিশেষ দিন রয়েছে তাদের জন্য শুভকামনা। মন খারাপ করার মতো কোনো উপলক্ষ থাকলে প্রকৃতির সকল ইতিবাচকতা যেন আপনার সঙ্গী হয়, এমনটাই চাওয়া। সেই সাথে ঘটমান বর্তমানের কিছু প্রতিচ্ছবি আমাদের উপর খুব স্বাভাবিকভাবেই প্রভাব ফেলছে। তার মধ্যে অন্যতম বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে প্রাকৃতিক যেই পরিস্থিতি আমরা দেখছি, এবং খুব স্বাভাবিকভাবেই বৃষ্টিস্নাত একটি সকাল আমরা শুরু করেছি। গতকাল শেষ রাতের দিকেও বাংলাদেশের অনেক প্রান্তে বৃষ্টি হয়েছে, যেমনটা গতকালই আপনাদের জানিয়েছিলাম আবহাওয়ার আপডেটে, যে আজ কোনো না কোনো প্রান্তে বাংলাদেশের নিশ্চিতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে আজকেও কিন্তু সেই একই ধারাবাহিকতা থাকবে। তাই যে যে গন্তব্যেই যাচ্ছেন চমৎকারভাবে প্রস্তুতি নেবেন, তাতে করে আপনার দিনটা আরও চমৎকার গোছানো হয়ে কাটবে। এবং কীভাবে প্রস্তুতি নেবেন তা কিছুক্ষণের মধ্যে রুনি আপনাদের জানাবে। তবে তার আগে কিছু তথ্য আমার কাছে আছে, সেই তথ্যগুলো আপনাদের জানাতে চাই। খুব স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আজ একটা ঘটনা আপনাদের জানাবো, যে ঘটনা আমাদের প্রত্যেকের জীবনের সাথে সম্পর্কিত, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি হুমকি স্বরূপ। কেন বলছিলাম প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি আপনাদের জানাই। দীর্ঘদিন সীমান্তে অবস্থানের সুযোগে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বানিয়েছে আরাকান আর্মির কয়েক সদস্য। বান্দরবানের থানচি উপজেলায় এমন অন্তত 2 নেতার জাতীয় পরিচয়পত্র যমুনা টেলিভিশনের হাতে এসেছে। পরিচয় নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গেছে, জেলা পরিষদ, উপজেলা এবং ইউপির সাবেক চেয়ারম্যানদের মদদে এই ঘটনা ঘটেছে। এটি দেশবিরোধী দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। থানচির রেমাক্রি ও মিয়ানমার সীমান্ত ঘুরে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। থানচি থেকে প্রায় 2 ঘন্টার নদীপথ, আঁকা বাঁকা সাঙ্গুরু দুপাশে বড় বড় পাহাড় আর সবুজের অপার সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিদিন রেমাক্রি ছুটে যান হাজারো পর্যটক। গেল বছর এপ্রিলে নতুন করে আলোচনায় আসে এই রেমাক্রি। বাংলা নববর্ষে মারমাদের উৎসবে প্রকাশ্যে উপস্থিত ছিলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির কয়েক সদস্য। নতুন করে জানা গেছে তাদের বাংলাদেশি নাগরিক হওয়া প্রসঙ্গ। 2টি জাতীয় পরিচয়পত্র, একটিতে নাম মংথয় মারমা, আরেকটি উসাইনু মারমা। দুক্ষেত্রেই থানচির রেমাক্রি বাজারের ঠিকানা দেয়া। যাওয়া যাক রেমাক্রি বাজারে। সেই জলকেলি উৎসবটি হয়েছিল এখানে, এখন অনেক ঝোপঝাড়, কিন্তু এটি তখন পরিষ্কার ছিল। রেমাক্রি বাজারের ঠিক নিচের যে অংশটি এখানে, এই জলকেলি উৎসব বেশ আলোচিত, কারণ এখানে প্রকাশ্যে প্রথমবারের মতো দেখা গিয়েছিল পার্শ্ববর্তী মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের। উল্লেখিত ঠিকানায় পাওয়া গেল না কাউকে। কিছুক্ষণ চেষ্টার পর কিছু তথ্য পাওয়া গেল দুজন সম্পর্কে। ভয়ে সরাসরি কিছু বলতে চান না স্থানীয়রা, তবে স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান একাধিক জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন মংথয় মারমাকে সবাই লাব্রে পরিচয় চেনেন, যিনি আরাকান আর্মির কমান্ডার, আর উসাইনু মারমা সামরিক কমান্ডার। জাতীয় পরিচয়পত্র দুটির সত্যতা যাচাই করা যাক। কি জানে থানচি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়? উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষ বন্ধ। সত্যতা নিশ্চিত হওয়া গেছে ডাটা এন্ট্রি অপারেটরের কাছে। দুজনেই পরিচয়পত্র পেয়েছেন 2022 সালে। কাগজপত্র সব যেগুলো ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া লাগে ওগুলো ওখান থেকে নিবে। নেওয়ার পরে তারা একসাথে করে ওই ফর্মের পিছনে ধরে মেম্বার স্বাক্ষরশীল আছে, চেয়ারম্যানের স্বাক্ষরশীল আছে, টাকার পরে সবকিছু কমপ্লিট করে পরে আমাদের এখানে আসে। এরপর জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানা যায় কর্মকর্তা ছুটিতে আছেন। এই লাব্রে রাখাইনে লারে ও কুখাই নামে পরিচিত ইউনাইটেড লিগ অব আরাকান বা ইউএল এর কমান্ডার। 2009 সাল থেকে সীমান্ত এলাকায় আরাকান আর্মির রসদ যোগান, দুর্গম করিডোর নিয়ন্ত্রণ ও স্থানীয় নেটওয়ার্ক ব্যবস্থাপনার কাজ করেন তিনি। সমন্বয়কারী ছিলেন 2025 সালের মারমাদের জলকেলি উৎসবে। বাজারের এ দোকানের মালিক 3 ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য। তাঁর বোনকেই বিয়ে করেছেন উসাইনু মারমা। সরাসরি কথা না বললেও দিয়েছেন কিছু তথ্য। ওই গত বছর পানি খেলার পর থেকে ওরা চলে গেছে, সবাই চলে গেছে, কেউ আসে নাই। বিয়ে করছে, বিয়ে নিয়ে চলে গেছে, বউ নিয়ে চলে গেছে। ওরকম কিভাবে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের নাগরিক হলেন, এ প্রশ্নের উত্তর খানিকটা পাওয়া যাবে এইসব ছবিতে। মদক এলাকায় এক অনুষ্ঠানে, যেখানে লাব্রের সঙ্গে দেখা যায় সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ক্যাশইলা, থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান থয়লামং মারমা
এবং রেমাক্রি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মঈন মারমাকে। স্থানীয়রা অভিযোগ করেন, এই জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে অবাধে যাতায়াত ছিল আরাকান আর্মির সদস্যদের। তবে অভিযোগ অস্বীকার করেছেন রেমাক্রি চেয়ারম্যান। আমরা যে বোটা যখন লাগা করে তখন একটা টিম আছে আর কি, বিশেষ টিম। জি, ওই টিম যাতায়াতের মাধ্যমে ওই ভোটার হয়, না হলে হয় না, ভোটার করতে পারে না। নাগরিক সমাজের অভিমত, একটি গোষ্ঠীর পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র তারই অংশ এটি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা হলো প্রথম ধাপ, তাদেরকে দায়ী করতে হবে এবং নির্বাচনী কর্মকর্তা যারা উপজেলা লেভেলে যারা নির্বাচন কর্মকর্তা তাদেরকে এটাকে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর নয় এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একসময় তো এখানে সবকিছু বুমেরাং। কিছুটা স্বস্তির বিষয় হলো, মারমাদের উৎসবে উপস্থিতির পর নিরাপত্তা বাহিনীর অভিযানে এলাকা ছেড়েছে আরাকান আর্মির সদস্যরা। স্থানীয়রা বলছেন কিছুটা চাপা আতঙ্ক তো আছেই। তারা বলছেন খুব বেশি পরিমাণে যদি আরও অভিযানগুলো পরিচালনা করা হয়, অর্থাৎ নিয়মিত তদারকি করা হয়, তাহলে পার্শ্ববর্তী মিয়ানমারের যে সশস্ত্র গোষ্ঠীগুলো এখানে আস্তানা গাড়ার সুযোগ পায় সেটি হয়তো বন্ধ হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, রেমাক্রি, থানচি, বান্দরবান। এক সময়কার ভয়ঙ্কর জনপদ জঙ্গল সলিমপুরে আধুনিক কারাগার নির্মাণের পরিকল্পনা অনেকটা চূড়ান্ত। এরই মধ্যে 100 একর জায়গা চেয়ে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। আয়তনে যেটি হবে বড়, বন্দি ধারণ ক্ষমতাও বেশি। ভেতরে থাকবে সংশোধনাগার তথা পুনর্বাসন কেন্দ্র, পাঠাগার, প্রশিক্ষণ কেন্দ্র, জিম ও স্পোর্টস জোন। 3100 একরের এই জঙ্গল সলিমপুর কদিন আগেও পরিচিত ছিল ভয়ঙ্কর জনপদ হিসেবে। বলা হতো রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পর পাল্টেছে চিত্র। পাহাড় ঘেরা এই জনপদ ঘিরে একগুচ্ছ পরিকল্পনা সরকারের। জঙ্গল সলিমপুরে আধুনিক কারাগার নির্মাণের জন্য এরই মধ্যে 100 একর জমি চেয়ে চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ, যেখানে বন্দি রাখার পাশাপাশি পুনর্বাসন সুবিধাও রাখা হবে। বর্তমানে লালদিঘি পারে 14.40 একরের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন, কিন্তু বন্দি আছে 6500। পাখির চোখে দেখা জঙ্গল সলিমপুরের এই জায়গাটিতেই নতুন কারাগার নির্মাণের লক্ষ্য, যেখানে বন্দীদের জন্য থাকবে পাঠাগার, সংশোধনাগার, আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, শরীরচর্চা কেন্দ্র, স্পোর্টস জোন ও ধর্মীয় উপাসনালয়। প্রতি বন্দির থাকা খাওয়ার জন্য থাকবে 70 থেকে 100 বর্গফুটের স্থান। ট্রেনিং সেন্টার তো অবশ্যই থাকতে হবে, হেলথ সিস্টেম, আধুনিক হেলথ সিস্টেম থাকতে হবে, হাসপাতাল থাকতে হবে, তারপরে বন্ধুদের জন্য ওপেন এয়ার থাকতে হবে, সুস্বাস্থ্যের জন্য আমাদের জন্য বাসস্থান থাকতে হবে, একটা স্কুল থাকতে পারে, এরকম বিষয়গুলো যেন মানবিক ইয়েগুলো যেন থাকে। কারাগারের পাশাপাশি জঙ্গল সলিমপুরে বিভিন্ন স্থাপনা নির্মাণে পরিকল্পনার কথা জানার পর থেকে উচ্ছেদ আতঙ্কে সেখানকার বাসিন্দারা। সরকার তো অনেক উদ্যোগ নিয়েছে যে অনেক প্রকল্প হবে, কিন্তু সরকার প্রকল্প করুক, কিন্তু এখানে জনসাধারণ উচ্ছেদ যেন না হয়। আতঙ্ক মনের ভিতরে আছে, মানুষ প্রকাশ করা যায় না আর কি। যদি এগুলো সরকারি প্রকল্পটা হয়, হয়তো সরকার তুলে দেয়, এই জনগণ যাবে কোন জায়গায়। তাদের প্রকল্পগুলো করবে আমরা শুনতেছি, এটা খুব ভালো লাগতেছে। পাশাপাশি আমরা এটাও ভীত যে কখন আমাদেরকে উচ্ছেদ করে। পরিবেশের ক্ষতি না করে এবং বসতি উচ্ছেদ না করে পরিকল্পিতভাবে কারাগার নির্মাণ চেষ্টার কথা জানায় জেলা প্রশাসন। চট্টগ্রামের যে জেলখানাটি আছে সেই জেলখানাটি আসলে যেভাবে বন্দীরা বসবাস করে এটি আসলে খুবই বসবাসের অনুপযোগী একটি অবস্থা, স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর একটি পরিবেশ। তো একটি আধুনিক জেলখানা স্থাপন আমাদের সরকারের একটা অঙ্গীকার রয়েছে এবং আমরাও সেটি কাজ করছি। এর বাইরে জঙ্গল সলিমপুরে পুলিশের 2টি ট্রেনিং সেন্টার, র্যাব ও বিজিবির স্থায়ী ক্যাম্প সহ বেশ কিছু সরকারি দপ্তর বা স্থাপনা নির্মাণ পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফিলিস্তিনে দীর্ঘস্থায়ী যুদ্ধ সংঘাতের প্রভাব শুধু ধ্বংস হওয়া ঘরবাড়ি কিংবা আহত মানুষের শরীরেই সীমাবদ্ধ নয়। ভয়, প্রিয়জন হারানোর বেদনা, বাস্তুচ্যুতি ও অনিশ্চয়তার গভীর ক্ষত তৈরি করেছে মানুষের মনে।
এই সংকটের মধ্যেই ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে স্থানীয়দের মানসিক অবস্থা উন্নয়নে কাজ করছেন বাংলাদেশের মনোবিজ্ঞানী SM ফজলে এলাহি। আন্তর্জাতিক একটি সংস্থার হয়ে কাজ করা এই বাংলাদেশের অভিজ্ঞতায় উঠে এসেছে যুদ্ধের আরেক বাস্তবতা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। চারপাশে ধ্বংসস্তূপ, অনিশ্চিত ভবিষ্যৎ, প্রিয়জনকে হারানোর শোক আর প্রতিনিয়ত যুদ্ধের আতঙ্ক। ফিলিস্তিনের মানুষের জন্য এগুলো এখন কেবল খবরের শিরোনাম নয়, প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই মানসিক স্বাস্থ্যসেবা দিতে কাজ করছেন বাংলাদেশি মনোবিজ্ঞানী SM ফজলে এলাহি। ফিলিস্তিন ভূখণ্ডের ওয়েস্ট ব্যাংকে তার কাজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন যমুনা টেলিভিশনকে। ফিলিস্তিনে কাজ করার আগে ফজলে এলাহি কাজ করেছেন ইয়েমেন, লাইবেরিয়া ও সিরিয়ায়। 7 বছর ধরে মানবিক সহায়তার সঙ্গে যুক্ত এই বাংলাদেশি মানসিক চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের থেকে। মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে আমরা যখন দেখছি, সেটা আমার কল্পনারও বাইরে ছিল যে একটা হোল কান্ট্রি, একটা হোল সোসাইটি, একটা গোষ্ঠী যে এতটুকু সাফারের মতো দিয়ে যেতে পারে, এবং যেখানে মানে লাইফের পর লাইফ, দিনের পর দিন তারা অতিবাহিত করতেছে, যেখানে হচ্ছে কোনো নিশ্চয়তা নেই। বিভিন্ন অঞ্চলে সংঘাত, বাস্তুচ্যুতি ও সংকটের বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। যুদ্ধ ও মানবিক সংকট মানুষের মানসিক স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী যে প্রভাব ফেলে, সে বিষয়গুলো কাছ থেকেই দেখেছেন ফজলে এলাহি। একটা শিশু ওইভাবে যদি জন্মগ্রহণ করে, যেখানে সে জানে না যে তার শৈশবটা কি, কিভাবে আনন্দ করতে হয়, যে বয়সে তার খেলা করার কথা ছিল, 5 বছর বয়সে সে 20 বছর বয়সের একটা আন্ডারস্ট্যান্ডিং সে গ্রো করছে। এটা তো নর্মাল না। এর থেকে দুর্বিষহ ঘটনা কি হইতে পারে? এর থেকে কষ্টজনক ঘটনা কি হইতে পারে যে একটা শিশু তার সকল সুন্দর একটা শৈশব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই যুদ্ধের অবসান কবে হবে তার নিশ্চয়তা নেই, তবে যুদ্ধ থেমে গেলেও এর মানসিক ক্ষত থেকে যেতে পারে বহু বছর। আর সেই ক্ষত সারাতে বাংলাদেশি মনোবিজ্ঞানী ফজলে এলাহি কাজ করে যাচ্ছেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। 2024 সালের এপ্রিল মাসের পর এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। মূলত রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হবে ইউরোপবাসী। 2.5 দশকেরও বেশি সময় পর ইউরোপের মূল ভূখণ্ডে প্রথমবারের মতো দৃশ্যমান হবে মহাজাগতিক এই ঘটনা। বিশ্বব্যাপী প্রায় 98 কোটি মানুষ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কিংবা আংশিক অথবা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। একই সরল রেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল 2024-এর এপ্রিলে। 2 বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগাল সহ উত্তর পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। 1999 সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে শঙ্কা রয়েছে বৃষ্টির। এ নিয়ে চিন্তিত দূর দূরান্ত থেকে দেশগুলোতে আগত দর্শনার্থীরা। সূর্যগ্রহণ দেখতে অনেক দূর থেকে এসেছি, আশা করি আবহাওয়া ভালো থাকবে। একটু চিন্তা হচ্ছে। আমার কাছে সূর্যগ্রহণটা বেশ রোমাঞ্চকর। এর আগেও দুটো দেখেছি, তাই জানি আবহাওয়াটা একটু অনিশ্চিত থাকে, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটা মজার হবে। বাংলাদেশ সময় বুধবার রাত 9টা 34 সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়িত্বকাল হবে প্রায় 2 মিনিট 18 সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। নাসার তথ্যানুযায়ী বছর প্রতি পৃথিবীতে 2 থেকে 5টি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি 1 শতাব্দীতে গড়ে 66 বার বা 1.5 বছর পর পর এটি ঘটে থাকে। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আমার কাছে সকালের বাংলাদেশে এই পর্যায়ে তথ্যের যোগানোর একবার।